আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নতুন মন্ত্রিসভা চূড়ান্ত, তালিকা অনুমোদন করেছেন রাষ্ট্রপতি। সম্ভাব্য সংখ্যা ৪৮। আজ বিকেলে শপথ। শীর্ষ দুই নেত্রীকে মার্কিন সিনেটের চিঠি, সংকট সমাধানের তাগিদ। বাংলাদেশে ব্রিটিশ সহায়তা হারানোর আশঙ্কা দ্য টেলিগ্রাফের। নতুন সরকারকে রাশিয়ার সমর্থন। সংকট উত্তরণে একমাত্র পথ নেতাদের মুক্তি, গণতান্ত্রিক পরিবেশে সংলাপ, গ্রহণযোগ্য নির্বাচন, বললেন বিএনপি নেতারা। আজ অবরোধ কাল থেকে স্থগিত। সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান আর নেই। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের শোক। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ২৪ ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবার বিস্তারিত। চূড়ান্ত হয়ে গেছে নতুন মন্ত্রিপরিষদ। আজই শপথ নিতে যাচ্ছেন নতুন মন্ত্রীগণ। সম্ভাব্য মন্ত্রী সংখ্যা ৪৮। এর মধ্যে ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী রয়েছেন বলে জানা গেছে। মন্ত্রিসভায় চমক হিসেবে থাকছেন বেশ কয়েকজন নতুন মুখ, পাশাপাশি থাকছেন সিনিয়র নেতারাও। এরই মধ্যে শপথ অনুষ্ঠানের সব আয়োজন শেষ করেছে সরকার। আরও জানাচ্ছেন রকুনুজ্জামান। ৫ জানুয়ারি নির্বাচনের পর অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কেমন হবে নতুন মন্ত্রিসভা। বর্তমান মন্ত্রিসভার বেশ কয়েকজনের পাশাপাশি মন্ত্রিসভায় স্থান পেয়েছে নতুন অনেকেই। এদের মধ্যে আছেন বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী অ্যাডভোকেট আনিসুল হক, টিভি ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, শাহরিয়ার আলম রিহেব সভাপতি, নসরুল হামিদ বিপু তরুণ পার্লামেন্টেরিয়ান, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমন হোসেন রিমি, বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, আছেন নারায়ণ চন্দ্র চন্দ, শরীফ শামসুর রহমান ডিলু, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মশিউর রহমান রাঙ্গাও আছেন নতুন মন্ত্রিসভায়। আগের মন্ত্রিসভার মধ্যে আবুল মাল, আব্দুল মুহিত, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সৈয়দ আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, নুরুল ইসলাম নাহিদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, মুজিবুল হকও স্থান পেয়েছেন নতুন মন্ত্রীদের তালিকায়। তবে বাদ পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, ডক্টর আব্দুর রাজ্জাক, ডক্টর আফম রুহুল হক, সাহারা খাতুন ও সুরঞ্জিত সেনগুপ্ত। এদিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সুপারিশে মন্ত্রিসভার তালিকা অনুমোদন করেছেন রাষ্ট্রপতি। মন্ত্রিসভা যে ভেঙে যাবে এই প্রজ্ঞাপন আমরা আগেই জারি করেছি, যে বলেছি যে যেই মুহূর্তে নতুন ক্যাবিনেট ওথ নেবে তখনই এটা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে। তিনি আরও জানান, আগামীকালই নতুন মন্ত্রীদের দপ্তর বন্টনের গেজেট প্রকাশিত হবে। নতুন মন্ত্রীদের শপথের পাশাপাশি প্রধানমন্ত্রী কয়েকজন উপদেষ্টাও শপথ নেবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। এবার চলমান সংকট সমাধান ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দিয়ে দুই নেত্রীকে আলাদাভাবে চিঠি দিয়েছে মার্কিন সিনেট। সিনেটের ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান রবার্ট মেননজেট পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে রাজনৈতিক অচল অবস্থা নিরসন, সহিংসতা বন্ধ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দুই প্রতিপক্ষকে আলোচনার তাগিদ দেওয়া হয়েছে। এদিকে চলমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ আংশিক ব্রিটিশ সহায়তা হারাতে পারে বলে যুক্তরাজ্যের এক পত্রিকার এমন প্রতিবেদনের কথা অস্বীকার করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। শনিবার এক বিবৃতিতে তিনি জানান, বাংলাদেশে ব্রিটিশ সহায়তা অব্যাহত থাকবে। এর আগে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের মুখপাত্র ওয়ারেন ডালির বরাত দিয়ে যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকা বাংলাদেশে আংশিক ব্রিটিশ সহায়তা বন্ধের কথা জানিয়েছিল। অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারকে সহযোগিতা এবং দুই দেশের গঠনমূলক সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। রাজনৈতিক স্থিতিশীলতা ও শক্তিশালী গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশের সরকার ও বিরোধী দল সংবিধানের আওতায় কাজ করবে বলেও লিখিত বিবৃতিতে আশা প্রকাশ করেছে মস্কো। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বাংলাদেশের সংকট সমাধানের সংলাপের বিষয়ে পাশ হওয়া প্রস্তাবকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রভাবশালী দেশটি সিনেটের এই প্রস্তাব আমলে না নিলে অন্যরাও এরকম ব্যবস্থা নিতে পারে। এতে ইমেজ ক্ষুণ্ণের পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক চাপে পড়তে পারে বলেও আশঙ্কা তাদের। ইমরুল কায়েসের রিপোর্ট।
বাংলাদেশের চলমান সংকটের বিষয়টি আমলে নিয়ে মার্কিন সিনেটে একটি প্রস্তাব ওঠে 2013 সালের ডিসেম্বরের 11 তারিখ। দীর্ঘ শুনানির পর রাজনৈতিক সংস্কার ও সংকট সমাধানে সংলাপের তাগিদ দিয়ে প্রস্তাবটি পাশ হয় চলতি মাসের 7 তারিখ। এর দুদিন পরই সংলাপের পরামর্শ দিয়ে দুই নেত্রীকে চিঠি দিয়েছে মার্কিন সিনেটের পররাষ্ট্র কমিটি। বিশ্লেষকদের মতে সংকট সমাধানের জন্য আগে শুধু মৌখিক আহ্বান জানালেও সিনেটে প্রস্তাব পাশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে বাস্তব অর্থে পদক্ষেপ নিচ্ছে। এ কারণে এসব বিষয়কে গুরুত্ব দিতে সরকার এবং বিরোধী দলের প্রতি আহ্বান জানান তারা। সরকার এটাকে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করবেন এবং অবিলম্বে একটা পদক্ষেপ নেবেন শান্তিপূর্ণভাবে সংকট নিরসন করার জন্য। এরপর আপনি হয়তো ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য প্রভাবশালী দেশগুলো তারাও এরকম প্রস্তাব নিতে পারে। তারা আমাদের অ্যাটেনশন ড্র করেছে এবং আমাদেরকে বলেছে যে আপনারা এটা করেন। ওই 11 তারিখে যখন ওরা শুরু করলো আলাপ আলোচনা, তখন থেকে আমাদের লবিংটা আমরা জোরদার কেন করলাম না? তো সেখানে আমি মনে করি যে আমাদের লবিংয়ের দুর্বলতা ছিল সেখানে, যার জন্য তারা সত্য ঘটনাটা পায়নি। যুক্তরাজ্য বাংলাদেশে অর্থ সহায়তা কমিয়ে দিতে পারে এ মর্মে একটি খবর দিয়েছে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ। তবে এ বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বিশ্লেষকরা। ব্রিটিশ অ্যাম্বাসেডর হাইকমিশনার স্পোক্সম্যান যেটা বলেছেন পুনর্বিবেচনা করবে, সেখানে আমি মোটেই চিন্তা করি না। ইংল্যান্ডে কোনোদিন 32-33 উপরে কোনোদিন ভোট হয় না, তো আমাদের এখানে 40% ভোট হয়েছে। এটা তো তারা বুঝতে পারছে না, তারা বুঝতে পারবেন। পশ্চিমা গণতান্ত্রিক দেশে অথবা অন্যান্য দেশে তারা তাদের জনগণের কথা শুনবে এবং জনগণের চাপ সৃষ্টি করছে যে বাংলাদেশে এটা এইভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, তো হ্যাঁ আমাদের সরকার কেন আমরা সহায়তা করব। সহিংসতা বন্ধে প্রধান দুটি দলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিহিংসা পরায়ণতায় মেতে উঠেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিযোগ করেন। এ সময় তিনি আরও অভিযোগ করেন ভোট দেওয়ার কারণেই সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। রিপোর্ট করছেন সুজন মাহমুদ। বরাবরের নিয়ম ভেঙে নির্ধারিত সময়ের 10 দিন পরে এসে শনিবার থেকে শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অভিযোগ করেন ৭১-এর পরাজিত শক্তির পক্ষ নিয়েই বিএনপি চেয়ারপারসন দেশের বিরুদ্ধে এবং দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তিনি যেন সারা দেশের মানুষের বিরুদ্ধে একটা অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছেন এবং যুদ্ধকালীন সময় কিছু মানুষ মরবে এ কথাও বলেছেন। আবার বিএনপি নেত্রী নিজেও লাশ চেয়েছেন যে ক্ষতি করার চেষ্টা করেছে, এই ক্ষতিটা তারা কেন দেশের মানুষের জন্য করলেন, এক সময় তাদেরকে তার জবাবদিহি করতে হবে দেশবাসী। এ সময় তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসা পরায়ণ উল্লেখ করে বলেন ভোট দেওয়ার অপরাধেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো হচ্ছে। রাস্তাঘাট কেটে ফেলে দেওয়া, রাস্তা বন্ধ করে দেওয়া, রেল লাইনের ফিস প্লেট তুলে ফেলে রেল অ্যাক্সিডেন্ট ঘটিয়ে সেখানে মানুষ হত্যা করা। নির্বাচনের পরেও সেই সংখ্যালঘু সম্প্রদায় কেন তারা ভোট দিল, এই অপরাধে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। সেই সাথে বিএনপি জামায়াতের অবরোধ হরতাল কর্মসূচিরও কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। হরতাল অবরোধের পাশাপাশি এবার আন্দোলনের ভিন্নতা আনতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। জনসম্পৃক্ততা বাড়ে এমন আন্দোলন কর্মসূচিও নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে একমাত্র পথ হচ্ছে নেতাদের মুক্তি দিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। জাহাঙ্গীর আকুন্দের রিপোর্ট। নির্দলীয় সরকারের দাবিতে কয়েক মাস ধরে লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। একতরফা নির্বাচন বর্জনের ডাক দিয়ে 48 ঘন্টা হরতাল পালন করে 18 দল। দুদিন বিরতি দিয়ে রবিবার থেকে আবারও শুরু হচ্ছে অবরোধ কর্মসূচি। বিএনপি নেতারা বলছেন হরতাল অবরোধের পাশাপাশি আন্দোলনে ভিন্নতা আনতে চিন্তাভাবনা চলছে। তো জনসম্পৃক্ত করার জন্য অবশ্যই প্রোগ্রামে নানান রকম প্রোগ্রাম আমরা হাতে নেব। আন্দোলন তো আন্দোলনই, আন্দোলনে আমরা অবরোধ দিচ্ছি, অবরোধ থেকে আরো অন্য আন্দোলনে চলে যেতে পারি আমরা, কিন্তু আমরা আন্দোলনে থাকবো। আমরা জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করব, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব। আমরা আন্দোলনে থাকবো এবং আন্দোলন করেই আমরা একটা অ্যাটমসফিয়ার,
একটা আলোচনা এবং নির্বাচনের অ্যাটমসফিয়ার সেটা ক্রিয়েট করার জন্য আমরা সরকারকে বাধ্য করব। বিএনপি নেতারা বলেন ৫ জানুয়ারি ভোটার ও প্রার্থীবিহীন একতরফা নির্বাচন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় তৈরি করেছে। একতরফা নির্বাচন করে সরকার সংকটকে দীর্ঘায়িত করল বলেও মন্তব্য করেন তারা। সংকটের সময় সমাধান হচ্ছে হলো আলোচনা, এবং আলোচনা করার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। আমার দলের সিংহভাগ নেতারা হামলা করে তাদেরকে গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করেছে। সেই দলের সাথে যদি আলোচনা করতে হয় একটা তো আলোচনার একটা পরিবেশ তৈরি করতে হবে, তো তারপরে আলোচনা হবে। তো সে পরিবেশ তার সরকার তৈরি করছে না। আমরা 10ম সংসদ নিয়ে আমরা 10ম সংসদ ইলেকশন হয় নাই, এটাকে ইলেকশন বলা চলে না। যদি কেউ বলে ভুল বলে, অন্যায় বলে, গায়ের জোরে বলতেছে, সংলাপ মানে অংশ অফ সমঝোতা, তো সেইটার দায়িত্ব নিতে হয় সরকারকে। সেটা বিরোধী দলের লোকরা এটা দায়িত্ব নিতে পারে না। একতরফা নির্বাচন থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরাতেই পাবনা, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে একতরফা নির্বাচন বাতিল ও সারা দেশে নেতাকর্মী হত্যার প্রতিবাদে চলছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের অবরোধ। রাজধানীতে সকাল থেকে অবরোধের সমর্থনে কোনো ধরনের মিছিল, পিকেটিং বা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেনি। তবে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তার বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর টার্মিনালগুলো থেকে অল্প সংখ্যক দূরপাল্লার যানবাহন ছেড়ে গেছে। নেতাকর্মী না থাকলেও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। দর্শক, অবরোধের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার দীপন দেওয়ান। সরাসরি কথা বলবো তার সাথে। দীপন, মাত্রই আমরা কিন্তু বললাম যে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ স্থগিত, তো ঠিক এমন অবস্থায় আজকের অবরোধ পরিস্থিতি কেমন দেখছেন? যেটা বলছিলেন যে একটু আগেই দর্শকদের যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ আজকেই হচ্ছে শেষ। আমরাও সেরকমটাই জানি যে আজকে যে অবরোধ এর আগে যেটি ঘোষণা করা হয়েছিল যে সোমবার এবং মঙ্গলবার অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে এবং তারপরে আবার চলবে, কিন্তু তারপরে কিন্তু যেই ঘোষণাটি এসেছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর কোনো অবরোধ হচ্ছে না। এর ফলে নগরবাসী কিন্তু একটি বন্দি জীবন থেকে স্বস্তি পাবেন। আর আমরা অবরোধের পাশাপাশি একটু আবহাওয়ার তথ্য জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে আমরা যেই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি কথা বলছি সেই মুহূর্তেই কিন্তু আকাশ থেকে বৃষ্টি পড়ছে এবং সেগুলি খুব বড় মাত্রায় না হলেও বেশ খানিকটা বৃষ্টি পড়ছে এবং আমাদের শরীরেও বৃষ্টি পড়ছে। তার মানে বোঝা যায় যে আজকে শীতের মাত্রা বাড়তেও পারে। আর রাস্তার যে পরিবেশ দেখছেন তাতে যেটি হচ্ছে যে অবরোধের তেমন কোনো উত্তাপ না থাকলেও যেটি হচ্ছে যে রাস্তায় যানবাহনের অবস্থা আমরা যদি একটু বলি যে গণপরিবহন যেগুলো আছে সেগুলোর পাশাপাশি ব্যক্তিগত যানবাহনও চলছে রাস্তায়। আর রিক্সা, অন্যান্য অবরোধের মতো সিএনজি চালিত অটো রিক্সা রয়েছে এবং আপনাদেরকে হয়তো দেখাতে পারছি না, সেটা হচ্ছে আমার বাম দিকে পুলিশের অবস্থান রয়েছে। আমার পাশেই যে সোনারগাঁও হোটেল সেখানেও পুলিশ অবস্থান করছে এবং আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন গাড়ি চলছে সেই জায়গাগুলোতেও পুলিশ বেশ সতর্ক অবস্থানে রয়েছে। তার মানে বলা যায় যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। তবে আমরা এখনও পর্যন্ত তেমন কোনো অবরোধের সমর্থনের কোনো তৎপরতা আমরা দেখিনি। এই হচ্ছে যে অবরোধের আজকের দিনের শুরুর চালচিত্র। দীপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কারওয়ান বাজার এলাকা থেকে আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী দীপন দেওয়ান, জানালেন অবরোধের খবরাখবর। 11 দিন অবরুদ্ধ থাকার পর শনিবার রাতে গুলশান কার্যালয়ে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 8টায় চীনা রাষ্ট্রদূত লি জুনের সাথে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও নির্বাচন পরবর্তী অবস্থা এবং দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। আধা ঘন্টার ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সাবেক প্রধান বিচারপতি ও প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান আর নেই। অসুস্থ অবস্থায় শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন। মাহমুদ আরিফের রিপোর্ট। নিজ বাসভবনে অসুস্থ হবার পর শনিবার রাত ৯:৩০টার দিকে মোহাম্মদ হাবিবুর রহমানকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক হার্ট অ্যাটাকে হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে বলে ঘোষণা দেন। মোহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন দেশের বিভিন্ন অঙ্গনের শুভাকাঙ্ক্ষীরা। তাকে জাতির অভিভাবক উল্লেখ করে তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তারা। এই ধরনের একটা অস্থির সমাজে তার মতন একটি শান্ত মাথা, তার মতো একটি শান্ত হৃদয়ের, তার মতো একটি উদার হৃদয়ের মানুষের প্রয়োজন ছিল। কিন্তু এত আকস্মিকভাবে যে তিনি চলে যাবেন, এটা যেন তিনি আমাদের সঙ্গে পরিহাসই করলেন। আমাকে তিনি ব্যক্তিগতভাবে স্নেহ করতেন, আমি ভীষণভাবে তাকে শ্রদ্ধা করতাম। এমন একজন শ্রদ্ধেয় বরেণ্য ব্যক্তি আমাদের মধ্যে থেকে চলে গেলেন, সেজন্য আমরা সত্যিই খুব দুঃখিত, ব্যথিত, মর্মাহত। এদিকে মোহাম্মদ হাবিবুর রহমানের স্বজনেরা জানান, সোমবার বাদ আসর তার নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করার বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারে আজাদ মসজিদে বাদ আসর, আমাদের তরফ থেকে, পারিবারিক তরফ থেকে যেটা বাদ আসর এটা করা হবে। দাফনটা করা হতে পারে বনানীতে, আমাদের ইচ্ছা এখন বনানীতে দেওয়া। বিচারপতি হাবিবুর রহমান বর্ণাঢ্য জীবনে একাধারে ছিলেন সমালোচক, ভাষাবিদ, সাহিত্যিক ও অনুবাদক। স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ নানান সম্মাননা। মাহমুদ আরিফ, বাংলাভিশন, ঢাকা। নিচে স্বপ্নধরা আবাসন সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। সংসদের পেছনের দরজা দিয়ে নাটকীয়ভাবে এরশাদের শপথ, জাপার বিরোধী দল থেকে সরকারে যাওয়া অনৈতিক ও অসাংবিধানিক মন্তব্য সুরঞ্জিতের। বড় একটি দলের নির্বাচন প্রতিহতের ঘোষণার কারণেই নির্বাচনের সহিংসতা ঠেকানো যায়নি, মন্তব্য সিইসির। স্বাগত একবার বাংলাভিশন সংবাদে। নানা নাটকীয়তার মধ্য দিয়ে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। শনিবার বেলা ১২টার দিকে অনেকটা লুকিয়ে শপথ নেন জাপা চেয়ারম্যান। এরপরই দলের প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান শপথ নিলেও এরশাদের সাথে তার দেখা হয়নি। শপথ নেবেন এরশাদ এমন সংবাদে শনিবার সকাল থেকেই সংসদ এলাকায় জড়ো হন গণমাধ্যম কর্মীরা। কিন্তু সংবাদকর্মীদের এড়িয়ে পেছনের দরজা দিয়ে সংসদে ঢুকে শপথ নেন এরশাদ। 10 মিনিটের মাথায় পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়েন তিনি। শপথ নিয়ে এই লুকোচুরির কারণ জানতে চাইলে জাপা নেতা মুজিবুল হক চুন্নু বলেন, অসুস্থতার কারণেই এভাবে শপথ নিয়েছেন এইচ.এম. এরশাদ। জাতীয় পার্টির 2 নেতার বাইরে শনিবার শপথ নিয়েছেন আওয়ামী লীগের নাজমুল হাসান পাপন। জাতীয় পার্টির বিরোধী দল থেকে সরকারে যাওয়াকে অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অনৈতিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে জনগণকে বিভ্রান্ত করতেই কৌশলী হচ্ছেন বেগম খালেদা জিয়া, বলেছেন ভূমিমন্ত্রী আমির হোসেন আমু। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যুদ্ধাপরাধী বা তাদের দোসরদের সঙ্গে কখনোই সমঝোতা সম্ভব নয়।
বড় একটি দলের নির্বাচন প্রতিহতের ঘোষণার কারণেই ৫ জানুয়ারি নির্বাচনে সহিংসতা ঠেকানো যায়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। স্থগিত আসনে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল এক বৈঠক শেষে তিনি একথা বলেন। স্থগিত ৮টি নির্বাচনী এলাকায় ১৭ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী সহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে বলেও জানান তিনি। তবে এরপরে সেনাবাহিনী মাঠে থাকার বিষয়টি সরকারের উপর নির্ভর করবে। ৫ জানুয়ারি নির্বাচনে বিভিন্ন সহিংস ঘটনায় ৫৯৫টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এর মধ্যে ফলাফল নির্ধারণের জন্য ৮টি আসনের ৩৯২টি কেন্দ্রে ১৬ জানুয়ারি পুনর্ভোট হতে যাচ্ছে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শারন মারা গেছেন। দীর্ঘ ৮ বছর কোমায় থাকার পর শনিবার রাজধানী তেল আবিবের কাছে সেবা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোমবার দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমিতে শারনের পারিবারিক স্থানে তার রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে রাষ্ট্রীয় সম্মাননার জন্য রবিবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নিয়ে যাওয়া হবে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর মরদেহ। শনিবার বিকেলে কোমায় থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শারন। ২০০৬ সালে বড় ধরনের স্ট্রোক করার পর থেকেই কোমায় ছিলেন তিনি। মারা যাবার সময় শারনের পাশে ছিলেন তার পরিবারের প্রায় সব সদস্যই। ২০০১ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন অ্যারিয়েল শারন। বিভিন্ন কাজের জন্য নানা সময় বিতর্কিত ছিলেন এই নেতা। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্ব নেতারা। এবার খেলার সংবাদ। ক্রিকেট। আজ বিকেএসপিতে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল। প্রথম শ্রেণী দীর্ঘ পরিসরের এই ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরে লড়বে 4টি দল। শ্রীলঙ্কা সফরের আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ এই লিগ। আর এই লিগ দিয়েই আবারও দীর্ঘ পরিসরের ক্রিকেটে মাঠে নামছেন মাশরাফি বিন মুর্তজা। মনির হোসেন খানের রিপোর্ট। এতদিন বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেট বলতে শুধু জাতীয় ক্রিকেট লিগই ছিল। গত বছর শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিসিএল। প্রথম আসরটি জমজমাট হওয়ায় আগ্রহ বেড়েছে দ্বিতীয় আসর নিয়ে। গত আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোনের এবার বড় দুশ্চিন্তা বোলিং ডিপার্টমেন্ট। অন্যদিকে সাকিবকে ছাড়াই প্রাইম ব্যাংক সাউথ জোন প্রস্তুতি নিচ্ছে ম্যাচ জয়ের। আমাদের সোফার টোয়েন্টি প্রিপারেশন হচ্ছে, ওয়ানডের প্রিপারেশন হচ্ছে, প্রিমিয়ার লিগ খেলে, বাট টেস্ট এটাই প্রিপারেশনটা বাকি ছিল। সেই অর্থে আমি মনে করি তারা হুড়া হলেও আমাদের এই টুর্নামেন্টটা করাটা সময় সাপেক্ষ এবং খুব ইম্পর্টেন্ট আর কি। বাংলাদেশের বেস্ট প্লেয়ারগুলি নিয়ে 4টা টিম হচ্ছে, এখানে ভালো ক্রিকেট হবে আশা করি। আমাদের টিম আগের বার তুলনায় যদিও একটু দুর্বলতা আছে বোলিংয়ের দিক দিয়ে, তারপরে বলবো ওভারঅল আমাদের টিম ব্যালেন্স টিম। শ্রীলঙ্কা সফরের আগে এই লিগ হওয়ায় টাইগার অধিনায়ক মুশফিক বিসিএলকে দেখছেন নিজেদের প্রস্তুত করার মঞ্চ হিসেবেও। আমরা এর আগেও জানতাম যে হোপফুলি সব ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ শ্রীলঙ্কা আসবে। সো আমরা আগে থেকে মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে ওরা আসতেছে, তারপরে কি হয় না হয় পরের ব্যাপার, বাট আমাদের হাতে আছে যে আমরা যেন আমাদের বেস্ট প্রিপারেশনটা নিই, যেটা আমি এর আগে বলেছি। সো ঠিক থেকে বলবো যে আমরা ফুললি প্রিপেয়ার্ড। এখন ইনশাআল্লাহ এই দুটো ম্যাচ যদি সবাই আমরা আল্লাহর রহমতে যার যার দিক থেকে ফুল দিয়ে আমরা যদি ভালো রান বা উইকেট কিছু পেয়ে থাকে আমাদের বোলাররা, তাহলে হোপফুলি তাদের জন্য একটা ভালো কনফিডেন্স থাকবে। ইসলামী ব্যাংক নর্থ জোনের হয়ে অনেকদিন পর লঙ্গার ভার্সন ক্রিকেটে ফিরছেন মাশরাফি। নিজেও বলতে পারলেন না শেষ কবে খেলেছিলেন দীর্ঘ পরিসরের ক্রিকেটে। যদি ম্যাচটা খেলতে পারি নিজের প্র্যাকটিসটা ভালো হবে, অ্যাট দ্য সেম টাইমে 4 ডে ক্রিকেট খেললেও একটু লাভ হবে, নিজেকে বুঝতে পারবো যে কি অবস্থায় আছি। প্রথম রাউন্ডে ইসলামী ব্যাংক ইস্ট জোনের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন। বিসিবি নর্থ জোন খেলবে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নতুন মন্ত্রিসভা চূড়ান্ত, তালিকা অনুমোদন করেছেন রাষ্ট্রপতি। সম্ভাব্য সংখ্যা 48। আজ বিকেলে শপথ। শীর্ষ 2 নেত্রীকে মার্কিন সিনেটের চিঠি, সংকট সমাধানের তাগিদ। বাংলাদেশে ব্রিটিশ সহায়তা হারানোর আশঙ্কা। দ্য টেলিগ্রাফের নতুন সরকারকে রাশিয়ার সমর্থন। সংকট উত্তরণে একমাত্র পথ নেতাদের মুক্তি, গণতান্ত্রিক পরিবেশে সংলাপ, গ্রহণযোগ্য নির্বাচন বললেন বিএনপি নেতারা। আজ অবরোধ কাল থেকে স্থগিত।
সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান আর নেই। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের শোক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে বিশেষ বুলেটিন। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।